নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা রয়েছো হানাবাড়িতে আর আমি রয়েছি নীল তোমাদের সাথে। আর এতদিন কেন গল্প আসেনি সেটা তোমরা জানো। ইউটিউবে একটা বেজায় ডামাডোল চলছিল, সেই কারণে কোনো গল্প আসেনি। আর ঋদ্ধিদা কেন আজকে সামনে আসেনি সেইটা আমাকে এক্সপ্লেন করতে বলেছিল, কিন্তু এই বিষয়টা আমি স্কিপ করে যাচ্ছি। আর আজকে হানাবাড়ি তোমাদের সামনে উপস্থিত হয়েছে আরও একটা ভয়ঙ্কর গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো লেখক সুকান্ত দাসের নরকান্তক গল্পের সেকেন্ড পার্ট, খুনে ম্যাজিক। আজকের গল্প পাঠে রয়েছে রৌনক। আর যারা এখনো এই গল্পের প্রথম পার্টটা শুনেনি, এই গল্পের কমেন্ট বক্সে প্রথম পার্টটা পিন করা আছে। আর বলাই বাহুল্য, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং শেষ অবধি টিকে থাকুন এই ভিডিওতে, কারণ আমি আবার ফিরবো। অনিরুদ্ধ টেবিলটার কাছে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। সকালে রোদটা একটু অন্যরকম ছিল। একটা হালকা মেঘ মাঝে মাঝে রোদের ওপরে এসে পড়ছে, তাতেই চারপাশটা কেমন যেন হয়ে যাচ্ছে। বাড়ির এক পাশের ছোট খোলা জায়গাটার দিকে মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে অনিরুদ্ধর। এমন সময় মোবাইলটা বেজে উঠল। হ্যালো, অনিরুদ্ধ চৌধুরী বলছি। স্যার, আমি বিষ্ণু মাইতি। আপনার সঙ্গে কথা হয়েছিল। আপনি তো বলেছিলেন আমাদের এখানে একবার আসবেন, জায়গাটা দেখে শুনে নেবেন। মানে আপনার ম্যাজিক দেখানোর জন্য জায়গাটা ঠিকঠাক হবে কিনা, নাকি আমাদের অন্য কোনো। ও হ্যাঁ হ্যাঁ, আজকেই তো আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল। কটা নাগাদ গেলে সুবিধা হবে? আপনার যখন সুবিধে হবে আপনি সেই মতোই আসবেন। শুধু আসার আগে একবার আমায় জানিয়ে দেবেন। আসলে বুঝতেই পারছেন তো, গুছিয়ে রাখতে হবে। বেশ বেশ, আমি তাহলে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে একবার জানিয়ে দিচ্ছি। আর মোটামুটি আজকের বিকেলের দিকে ধরে রাখুন। লোকটা অনেক ধন্যবাদ জানিয়ে ফোনটা নামিয়ে রাখতেই অনিরুদ্ধ একবার তাকায় বাইরের দিকে। নিচ থেকে মাঝে মাঝে মীনাক্ষী আর তন্ময়ের গলা ভেসে আসছে। আজ রবিবার, ছুটির দিন। আজ তন্ময়ের ক্রিকেট প্র্যাকটিস বা টিউশন কিছুই থাকে না। তাই মীনাক্ষী সারাদিন বাড়িতে বসে প্রায় 18 বছর বয়সী বাচ্চা ছেলেটার সমস্ত দুষ্টামি সহ্য করে। অনিরুদ্ধ যে মাঝে মাঝে করে না তা নয়, কিন্তু তন্ময় এমনিতে ভালো ছেলে, বেশ বুদ্ধিমান। যেটুকু দুষ্টুমি করে সেটুকু মীনাক্ষী আর অনিরুদ্ধকে মাঝে মাঝে একটু হাসি মশকরায় রাখার জন্য। নিচে তন্ময়ের গলার আওয়াজটা আর একবার শোনার সঙ্গে সঙ্গেই অনিরুদ্ধ ডেকে উঠল, তন্ময়, একবার ওপরে আয় তো। তন্ময় ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল তার পরনে একটা হাফহাতা শার্ট, চাপানো 3/4 প্যান্ট, হাতে একটা ক্রিকেটের ব্যাট। সেটা নিয়েই বোধহয় কিছু করছিল। একটু হাঁপাতে হাঁপাতে বলল, মামা, কি হয়েছে? শোন, আজকে বিকেলে একটা জায়গায় স্টেজ দেখতে যাওয়ার কথা আছে। দিন কয় পর সেইখানে একটা ম্যাজিক শো এরও প্রোগ্রাম রয়েছে। তা তুই যাবি আমার সঙ্গে? কি বলছো? স্টেজ দেখতে যাব? এটা তো আমার বেশ ভালো লাগে। একটা গোটা হল ঘর আর কেউ কোথাও নেই। স্টেজ, অনেকগুলো সিট, লাইট, সব কিছুই রয়েছে, অথচ লোকজন নেই। জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? অনিরুদ্ধ কেমন যেন ফ্যাকাশে চোখে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় সেটা বুঝতে না পেরে তখনও বলে চলেছে। আর অনিরুদ্ধ চোখের সামনে ভেসে আসছে একটা ঘর। ঘরের ভেতরে অনেকগুলো আসন পাতা। সাধারণ কোনো আসন নয়, মাটি থেকে প্রায় 1 হাত উঁচু উঁচু করে কাঠ দিয়ে তৈরি বসার মতো জায়গা, এবং তার ওপরে তাল পাতা আর কি পাতার আসন বিছিয়ে রাখা রয়েছে বসার জন্য। কিন্তু গোটা জায়গাটা ফাঁকা। সামনের দিকে একটা গোল বেদি মতো করা রয়েছে, তার উপরেও লাল রঙের আসন পাতা, অথচ গোটা জায়গাটা ফাঁকা। আর এই সব কিছুর মাঝে একজন দুটো হাত নিজের মাথায় চেপে ধরে তাকিয়ে রয়েছে জায়গাটার ঠিক পেছনের দিকে।
সেইখানে পড়ে রয়েছে একটা শরীর। তার ঠিক কপালের মাঝ বরাবর এফোড় ওফোড় হয়ে রয়েছে একটা ধারালো লম্বা ছুরির মতো কিছু একটা। রক্তে ভাসছে জায়গাটা, আর তারপরেই প্রচন্ড একটা চিৎকার। কি হলো মামা, কি হলো? হ্যাঁ, তন্ময়ের ডাকে ঘোরটা যেন কেটে যায় অনিরুদ্ধর। ভাবনার জাল ছেড়ে বেরিয়ে আসে বাস্তবে। তার কপালে ঘাম জমা হয়েছে, শরীরটা একটু একটু করে গরম হয়ে যাচ্ছে। চেয়ারের এক পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে তন্ময়কে এখনের মতো চলে যেতে বলে অনিরুদ্ধ। আবার কি শরীর খারাপ লাগছে মামা? আমি কিন্তু দেখছি মামা, ওই রাতের পর থেকে তোমার শরীরটা... কতবার না তোকে বলেছি তন্ময়, আমি যেটা বারণ করব সেটা নিয়ে কথা বলবি না। বহুবার ওই রাতের কথা তোকে বলতে বারণ করেছি। তন্ময় মাথা নিচু করে রইল, কিন্তু হাল ছাড়ল না। আস্তে আস্তে বলল, তুমি যে আমার কাছে কিছু একটা লুকিয়ে রাখছো মামা, সেটা আমি ভালোই বুঝতে পারছি। তবে আমি তোমাকে জোর করব না, মাও কখনো তোমায় জোর করেনি। তবে সেদিন রাতে অনেক কিছুই কিন্তু আমার একটু একটু মনে আছে। একটা লোক, একটা মস্ত বড় কালো রঙের লোক, সেই লোকটাকে বীভৎস দেখতে। তারপর আর কিছু মনে নেই। তবে আমার ঘরের জানলাটার কাছে একটা কালো কাককে আমি বসে থাকতে দেখেছিলাম ঠিক সেই দিনই সন্ধেবেলায়। অনিরুদ্ধ কিন্তু চিন্তিত হলো না। সে জানে ওই কাক, সেই লোক, সেই রাতের মায়াজাল সবকিছুই ছিন্ন হয়েছে। যে এসেছিল তাকে মরতে হয়েছে অনিরুদ্ধর হাতেই। তাই ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু সেই রাতের ব্যাপারটা, তন্ময় আর মীনাক্ষীর অবচেতন মনের কোথাও একটা দাগ কেটে গেছে। আর সেই দাগ সহজে সরিয়ে ফেলার নয়। তার কারণ অনিরুদ্ধ জানে। ইচ্ছে করেই ওই শয়তানটা তন্ময় বেরিয়ে গিয়েছিল। টেবিলের ওপরে বসে নিজের হাতটাকে মুঠো করে একটা শক্ত ঘুষি টেবিলের ওপরে ফেলে অনিরুদ্ধ। চিবিয়ে চিবিয়ে বলে, এতদিন পরে তুই আবার ফিরে এলি কেন? কেন ফিরে এলি বিক্রম? তোকে আমি আবার মারবো। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। বিকেলের দিকে সেই লোকটিকে আগাম খবর জানিয়ে দিয়ে অনিরুদ্ধ আর তন্ময় বেরিয়ে পড়ে স্টেজ দেখার উদ্দেশ্যে। মীনাক্ষী বলে, যেতেই যখন হবে তখন তো আগে আগে বেরোতেই পারতে। এত দেরি করার কি দরকার ছিল বলো তো? আচ্ছা যাও, আর তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না। তন্ময়, সাবধানে থাকবি। গাড়িটা তখন চলেছে লোকালয় ছাড়িয়ে একটু ভেতরের দিকে। আসলে যেখানে ম্যাজিক শো হওয়ার কথা সেটা একটা হাই স্কুল। স্কুল প্রতিপক্ষের তরফ থেকে লোকটি আর একবার যোগাযোগ করেছিল। ওদের পৌঁছতে তখনও আধা ঘন্টা মতো সময় লাগবে। গাড়ি যেখান থেকে যাচ্ছে তার দুপাশে ফাঁকা মাঠ, ধানের জমি বলা যায়। তবে এখন তাতে ধান নেই। দেখতে দেখতে অবাক হয়ে তন্ময় বলল, আচ্ছা, আমরা কোন গ্রামে যাচ্ছি? গ্রাম নয়, আমরা হাইওয়ের উপর দিয়ে চলেছি, তাই এদিকটা এরকম লাগছে। আর একটু গিয়ে ভেতরে ঢুকলে পারে, তখন আবার লোকালয়ের মধ্যে চলে আসবো। বিকালটা একটু একটু করে নামতে শুরু করেছে। গাড়ির ভেতরে চলতে থাকা একটা গানের তালে মাথা দোলাচ্ছিল তন্ময়। সে ড্রাইভারের সিটের পাশেই বসে গাড়ি চালাচ্ছে অনিরুদ্ধ নিজে। হঠাৎ করে
একটা লোক মাঠের ওপরে উঠে যেন দুটো হাত বাড়িয়ে গাড়িটাকে ধরার জন্য সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটে যায় যে গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে স্টিয়ারিংটা ঘুরিয়ে আরেকটু হলে পথের এক পাশে থাকা বড় গাছের ওপরেই ধাক্কা মেরে দিচ্ছিল অনিরুদ্ধ। তার আগে নিজেকে সামলে ফেলে তন্ময় চিৎকার করে উঠেছিল। এমনিতেই হাইওয়ে হলেও এদিকে গাড়ি ঘোড়া কম আছে। আসলে আরেকটা নতুন রাস্তা অন্য পাশ দিয়ে হয়েছে। এখান থেকে ওই ভেতরের দিকে যাওয়ার জন্যই মাঝে মাঝে দু একটা গাড়ি আছে। ওদের গাড়িটা এমনভাবে পথের পাশে গিয়ে দাঁড়াতেই অপর প্রান্ত থেকে আসতে থাকা গাড়িটাও থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মামা, লোকটা কোথায় গেল? আমি যেন স্পষ্ট দেখলাম লোকটা একদম গাড়ির সামনে এসে পড়েছিল। অনিরুদ্ধ তখনও যেন থরথর করে কাঁপছে। লোকটা শুধু গাড়ির সামনে নয়, একদম গাড়ির কাঁচের ওপরে এসে পড়েছিল। দুটো হাত বাড়িয়ে থাকা লোকটি যে এমনভাবে গাড়ির কাচের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে সেটা অনিরুদ্ধ ভাবতেও পারেনি। কিন্তু তন্ময় যেটা দেখেনি সেটা অনিরুদ্ধ দেখতে পেয়েছে। লোকটার গোটা শরীর ঠিক একটা গাছের মতো হয়ে গিয়েছিল। গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ার সময় তার মাথাটা গাড়ির কাঁচ ভেদ করে ঢুকে এসেছিল অনিরুদ্ধর ঠিক মুখের সামনে। ততক্ষণে ওপাশ থেকে গাড়িটা থামিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে একজন লোক আর একজন ভদ্রমহিলা। ওরা হাত দেখাতেই এই পাশটা এলো। দরজা খুলেই ফেলেছিল তন্ময়, হুড়মুড় করে বেরিয়ে এলো সে। তখনও অনিরুদ্ধ সিট বেল্ট লাগানো অবস্থাতেই স্টিয়ারিংয়ের কাছে বসে আছে। তোমরা ঠিক আছো তো? আরে আপনি ওখানে বসে আছেন কেন? বেরিয়ে আসুন। আর এভাবে আপনারা গাড়িটা এক সাইডে নিলেন, হয়েছিল ওটা কি? কিছুই তো বোঝা গেল না, হঠাৎ করে যে কি হলো। আমি তো ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। এই, তুমি ঠিক আছো তো? কি নাম তোমার? আমি ঠিক আছি মামা। হঠাৎ করে গাড়ির সামনে একটা লোক এসে পড়েছিল, তাকে বাঁচানোর জন্য স্টিয়ারিং ঘোরাতে। গাড়ির সামনে লোক? না, তোমাদের দেখতে কোথাও ভুল হয়েছে। আমরা তো উল্টো দিক থেকে আসছিলাম, কোথায় কোনো লোক তো দেখিনি। হঠাৎ করেই তোমাদের গাড়িটা এমনভাবে বেঁকে যেতেই আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা থামিয়ে তারপর তোমাদের দিকে এগিয়ে এলাম। কিন্তু এখন তো তেমন অন্ধকার নয় যে ভুল দেখবে তোমরা। অনিরুদ্ধ ততক্ষণে বাইরে বেরিয়ে আসে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে চারিদিকে তাকাতেই একটা অদ্ভুত অনুভূতি হয় তার। কোথাও যেন কিছু একটা গন্ডগোল আছে। এমন কিছু একটা গন্ডগোল সে অনুভব করতে পারলেও ঠিক ধরতে পারছে না। অনিরুদ্ধ চৌধুরীর চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা এত সহজ ব্যাপার নয়। অনিরুদ্ধ বাইরে বেরিয়ে আসে। ভদ্রলোক চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে বলেন, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? না, কিন্তু আপনারা কাউকে দেখলেন না? তাহলে শুধু আমরা দুজন? না, হতে পারে চোখের ভুল দেখেছেন। অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে থাকলে এমন ভুল মাঝে মাঝে হয়। ওটা কোনো ব্যাপার না, কারো কোনো আঘাত লাগেনি এটাই। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনারা একটু দাঁড়িয়ে তারপরে বেরিয়ে পড়ুন, কেমন? সেটাই ভাবছিল অনিরুদ্ধ। ওরা দাঁড়িয়ে থাকবে ততক্ষণ যেন এমন কিছুই হবে। গাড়িতে গিয়ে উঠল ওরা স্টার্ট করে আবার অনেকটা চলতে লাগলো। কিন্তু সেই আগের মতো অদ্ভুত অনুভূতিটা মন থেকে কিছুতেই যাচ্ছিল না অনিরুদ্ধর। পাশে বসে থাকা তন্ময় থমথমে মুখে বসেছিল। অনিরুদ্ধ একটা গান চালিয়ে দিল। তন্ময় আর একবার গান ঘোরাতেই সেই আগের গানটা আরেকবার ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা ব্যাপারটা হালকা হয়ে গেল। গাড়ি চলতে লাগলো।
গাড়িটা আরও খানিকটা এগিয়ে এসেছে, হঠাৎ করেই পথের এক পাশ থেকে সেই লোকটা বেরিয়ে এসে দুটো হাত বাড়িয়ে গাড়িটার সামনে এগোতেই অনিরুদ্ধ আবার তাড়াহুড়ো করে গাড়িটা স্টিয়ারিং ঘুরিয়ে ফেললো। বাঁ দিকে হুড়মুড় করে গিয়ে গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেতে খেতে থেমে গেল। আর সঙ্গে সঙ্গে তন্ময় ঠিক আগের মতোই বলল, লোকটা কোথায় গেল বলো তো মামা? আমি যেন স্পষ্ট দেখলাম লোকটা গাড়ির সামনে এসে পড়েছিল। অনিরুদ্ধ তখনও ভয় থরথর করে কাঁপছে। সামনের দিকে চোখ চলে যেতেই দেখতে পেল ডান দিকের লাল রঙের গাড়িটা এসে দাঁড়িয়েছে। গাড়িটা থেকে ততক্ষণে সেই ভদ্রমহিলা আর ভদ্রলোক নেমে কৌতূহলী চোখে ওদের দিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছে। অনিরুদ্ধর মাথার ভেতরটা কেমন যেন গোলমাল হয়ে গেল সবকিছু। আশ্চর্য, এই ঘটনাটা তো একটু আগেই ঘটল, তাহলে আবার সেই গাছের সামনে গাড়িটা এসে দাঁড়িয়েছে। তন্ময় ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছে। অনিরুদ্ধ তখনও সিট বেল্ট খুলতে পারেনি, স্টিয়ারিং এর ওপরেই হাত রয়েছে। সেই ভদ্রমহিলা আর সেই ভদ্রলোক ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে আসছে। অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে কিছু একটা বোঝার চেষ্টা করে, কোথাও একটা সমস্যা রয়েছে যেটা আমি একবার বুঝতে পারলে অনিরুদ্ধ আগের মতোই বসে থাকে। তন্ময় তখন বাইরে বেরিয়ে ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে আগের মতন একই কথাবার্তাগুলো বলতে শুরু করেছে। ওই তো ভদ্রলোক জানলার কাছে এসে দাঁড়িয়েছে, কাঁচের ওপরে ধাক্কা দিচ্ছে। অনিরুদ্ধ যেন পাগল হয়ে যেতে লাগলো। চোখের সামনে ঠিক আগের মতোই সবকিছু হয়ে গেল। আবার গাড়ি চলল, এমনকি আবার আগের মতোই সেই লোকটি আসার পর গাড়িটা বাঁ দিকে গাছের কাছে গিয়ে ধাক্কা দিল। তন্ময় কিছুই বুঝতে পারছে না, কিন্তু অনিরুদ্ধর মাথার মধ্যে গোটা ব্যাপারটা যেন ঘুরছে। তন্ময়ের মধ্যে যেন একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কখন হলো? আমাদের আশেপাশে এমন কেউ আছে যে নিশ্চয়ই আমাদের উপর কিছু একটা ট্রিক করেছে, কিন্তু কখন, কোথায়? কথাটা মনে করতে গিয়ে অনিরুদ্ধর মনে পড়ে গেল কথাটা। আরে, হাইওয়েতে ওঠার আগে একটা দোকানের কাছে ওরা দাঁড়িয়েছিল, আর তারপরে ওঠার সময় একটা ভিখিরি মতো লোক দরজার কাছে এসে দাঁড়াতেই অনিরুদ্ধ পকেট থেকে একটা 5 টাকার কয়েন বার করে লোকটাকে দিয়েছিল। সেই সময় সে লোকটার চোখের দিকে তাকিয়ে দেখেছিল, কেমন অদ্ভুত উজ্জ্বল। তবে তাড়াহুড়োর মধ্যে সেই দিকে তাকিয়ে আর কিছু ভাবেনি। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গেই তার চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এতক্ষণ পরে তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বুঝতেই পারবি না। আচ্ছা, কিন্তু কি করে বুঝতে পারলি বলতো? অনিরুদ্ধ চারপাশে ভালো করে তাকায়। ঘরের মধ্যে কোথাও কোনো আলো নেই, তবে সোজা সামনের দিক থেকে ভেসে আসছে কণ্ঠটা। গলাটা ভালো করে চেনে অনিরুদ্ধ, কিন্তু নামটা এখন মনে পড়ছে না। কে তুই? আমায় এখানে আটকে রেখেছিস কেন? আর আমি এখানে এলাম কি করে? আমি তো হাই স্কুলে যাচ্ছিলাম স্টেজ দেখার জন্য। আর তন্ময় 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 কোথায়? কোথায় তন্ময়? তন্ময় ঠিক জায়গাতেই আছে। তুই তো জানিস অনিরুদ্ধ, আমি এত সহজে কারোর কোনো ক্ষতি করি না। তন্ময়কেও ঘুমের মধ্যেই রাখা হয়েছে। ও এখন স্বপ্ন দেখছে, একটা অদ্ভুত স্বপ্ন। সেটা দেখতে দেখতেই ও অনেকটা সময় পার করে নেবে, আর ততক্ষণে আমরা কাজের কথা বলি।
কেমন? ডায়েরিটা কোথায় আছে অনিরুদ্ধ? ডায়েরির কথা শুনে মাথার ভেতরটা তপ করে চলে ওঠে অনিরুদ্ধর। এই ডায়েরির জন্যই সেই রাতের বিভীষিকা ঘটেছিল। সেদিন একজনকে মেরেই ভেবেছিল হয়ে গেল, কিন্তু আবার সেই ডায়েরি, আবার মানবের কথা যেন একটু একটু করে মনে পড়তে লাগলো। হ্যাঁ, গলাটা মানবেরই। দেখ, তুই জানিস আমি কোনো ঝামেলা, কোনো রকম রক্তপাত, কোনো কিছু পছন্দ করি না। তুই চুপচাপ আমায় ডায়েরিটা দিয়ে দিবি, কেমন? আমি তোকে আর তোর ওই ভাগ্নে, তাই না? অদ্ভুত একটা ভঙ্গিতে হেসে ওঠে মানব, তারপর আবার বলে, তোদের আমি ছেড়ে দেবো, না হলে তোর ভাগ্নে ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যে বেঁচে থাকবে, মানে যতক্ষণ বেঁচে থাকা যায় আর কি। আর তোকেও এমনই একটা স্বপ্নের মধ্যে ফেলে দিতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না, সে কথা তুই ভালো করেই জানিস। একটা হলদে আলো কোথায় যেন দপ করে চলে উঠল, প্রদীপের আলোর মতো আলো। আর সেই আলোয় যে মুখটা চোখের সামনে ভেসে উঠল, সেটা আজ থেকে 10 বছর আগে খুব ভালো করেই চিনত অনিরুদ্ধ। তারপর এই প্রথম। কপালে 3টি লম্বা লম্বা রেখার দাগ, ভোঁতা নাক, কালো মুখে খোঁচা খোঁচা লম্বাটে দাড়ি। তবে সব থেকে অদ্ভুত তার দুটো চোখ যেন একভাবে মরা মাছের দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। অনিরুদ্ধ জানে মানব জন্ম থেকেই অন্ধ, আর ওই দুটো চোখ আসলে পাথরের চোখ, তাই মরা মাছের মতো বলেই মনে হয়। কিন্তু পাথরের চোখ থাকা সত্ত্বেও মানুষে কিভাবে এত ভালো সম্মোহন বিদ্যা আয়ত্ত করতে পেরেছিল, সে কথা অনিরুদ্ধ আজও বুঝতে পারে না। মানবের চোখের প্রয়োজন হয় না, চোখ ছাড়াই সে সব কিছু করতে পারে। সাধারণ মানুষ চোখ থাকতেও যা করতে পারে না, তার সমস্ত কিছু সে করতে পারে। সেটাই হলো তার আশ্চর্য ক্ষমতা। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই ডায়েরিটা আমার কাছে নেই। যদি থাকতো তাহলে ওই ডায়েরি আমি অনেকদিন আগে ফিরিয়ে দিয়ে আসতাম। শুধু শুধু ওটা আমার কাছে রেখে আমি কি করব? ওই ডায়েরি যে তোর কাছে আছে তার প্রমাণ তুই নিজে। তোর বাড়ি, তোর পরিবার, সমস্ত কিছু। দেখ, আমি কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ, তুই ভালো করেই জানিস। আমাদের এই দলের মধ্যে অন্তত সব থেকে শান্ত আমিই ছিলাম। আমি কিন্তু কোনো কিছুই করতে চাই না। যদি আমার কথা না শুনিস তাহলে। অনিরুদ্ধ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মানবের ডান হাতের একটা আঙুল অনিরুদ্ধর কপালের ঠিক মাঝখানে একটা বিশেষ জায়গায় এসে সামান্য চাপ দেয়। অনিরুদ্ধর মনে হয় অনেক উঁচু থেকে সে নিচে কোথাও যেন পড়ে যাচ্ছে। স্টেজের সামনের দিকটা দাঁড়িয়ে ভালো করে স্টেজটা দেখে চলেছিল অনিরুদ্ধ। তার পাশে দাঁড়িয়ে সেই লোকটা। স্টেজের এখানে এত আলো আঁধার যে লোকটার মুখটা ভালো করে দেখা যায় না। একটা সিটে বসে সেদিকেই তাকিয়ে দেখছিল তন্ময়। এবার বলল, চারপাশে আলোটা এত কম কেন মামা? কিছুই তো বুঝতে পারছি না। না না, তোমায় দেখতে পাচ্ছি না, ওই লোকটাকে দেখতে পাচ্ছি। তুমি ওখানেই বসে থাকো বাবা, আর আপনি ভালো করে দেখে নিন। কোনো সমস্যা পরে যদি হয় তখন কিন্তু আমরা বিপদে পড়ব। বুঝতেই পারছেন, একে তো স্কুলের এই হলঘরটাকেই ব্যবস্থা করা হয়েছে, তার উপর যথেষ্ট ছোট নয় কি ঘরটা? দেখুন, লোক যদি বেশি হয় তখন আপনারা জায়গা দিতে পারবেন তো? মানে আমার তো কোনো অসুবিধে নেই, বাকিটা আপনাদের উপর।
তন্ময় উঠে দাঁড়ায়, চেয়ার ছেড়ে সামনের দিকে এগোতে থাকে। একবার স্টেজের ওপর থেকে নিচের হল ঘরের দিকটা দেখা দরকার কেমন লাগছে। অনিরুদ্ধ সেই লোকটা স্টেজের কাছে দাঁড়িয়ে কথা বলে চলেছে। তন্ময় হাঁটতে হাঁটতে স্টেজের কাছে যেতে চায়, কিন্তু আসলে এ কি, এর থেকে তো আমার দূরত্ব মাত্র কয়েক হাত ছিল। এতক্ষণ হাঁটার পরেও আমি ওখানে যেতে পারছি না কেন? পেছনের দিকে তাকিয়ে দেখে তন্ময়, না, সবকিছু তো ঠিকই আছে। ওই তো ওইখানে এসে বসেছিল, চেয়ার থেকে এতটা পর্যন্ত এসে পড়েছে। তাহলে হলঘরটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কি করে? তন্ময়ের মাথার ভেতরটা যেন কি একটা হয়ে যায়, কিছু একটা গন্ডগোল হচ্ছে নাকি কোথাও। মামা একভাবে স্টেজের ওপর দাঁড়িয়ে লোকটার সঙ্গে কথা বলেই চলেছে, অথচ কিছু শোনা যাচ্ছে না। তন্ময় বলে, মামা, অনেকক্ষণ তো হয়ে গেল, আমাদের এবার ফিরতে হবে তো, চলো এবার। মামা, মামা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? মামা, মামা, কি হলো? মামা, আমার কথা। সত্যি সত্যি তন্ময়ের কথা কেউ শুনতে পাচ্ছে না। তন্ময়ের মনে হয় ওদের দুজনের মাঝে যেন একটা অদৃশ্য দেওয়াল পড়ে গেছে। তখন তন্ময় চিৎকার করে দুহাতে নিজের মাথার চুলগুলো চেপে ধরে পেছনে সামনে যেদিকেই ছুটে যায় না কেন সেই একই জায়গাতেই যেন দাঁড়িয়ে থাকতে হয়। চারপাশে অনেকগুলো ফাঁকা ফাঁকা চেয়ার, বেশ খানিকটা দূরে সেই স্টেজটা, ব্যাস আর কোথাও কিচ্ছু নেই। আমরা এখানে এলাম কখন? বেশ তো মনে আছে, দোকান থেকে কিনে তারপর উঠে জল খেয়েছিলাম, তারপর তো আর কিছু। অবাক হয়ে যায় তন্ময়, সত্যি তো, গাড়িতে উঠে সেই ভিখারিটাকে টাকা দেওয়ার পর আর কিছু ভালো করে মনে পড়ছে না তার। হঠাৎ করেই তার চোখটা খুলল, যেন ওই হলঘরের ভেতরে চেয়ারে বসে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই তার চোখটা খুলে যায়। চারপাশে ঘুটঘুটি অন্ধকার, কোথাও কেউ নেই। ব্যাপারটা কি হলো? এতক্ষণ তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম নাকি? কিন্তু না, হাত পা যেন দড়ি দিয়ে বেঁধে রয়েছে শক্ত করে। এটা আমি কোথায়? কি কি ভীষণ ঠান্ডা চারপাশে। মামা, মামা, কোথায় তুমি? নিজের পাটা একবার সামনের দিকে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাটা কোথায় যেন ঠেকল, একটা মানুষের শরীরের পায়ের মতোই। আস্তে আস্তে ব্যাপারটা অনুভব করতে করতে তন্ময় বুঝতে পারবে ওই লোকটাকেও বাঁচিয়ে রাখা হয়েছে। না না না, কিছু একটা সমস্যা তো হচ্ছে, কিছু একটা ব্যাপার যেটা আমি ধরতে পারছি না। মামাকেও যদি বেঁধে রাখা হয় তাহলে কি সেদিন রাতের বেলায় ওই লোকটাই? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তন্ময় নিজের জায়গা থেকে উঠতে যাবে, এমন সময় তার মাথার উপর কার যেন একটা হাত এসে পড়ে। ঘোর কেটেছে তাহলে? না, বলতেই হবে, অনিরুদ্ধ আর তুই দুজনেরই মনের ক্ষমতা কিন্তু বেশ ভালো, না হলে আমার মায়া থেকে এত সহজে বাইরে বেরোনো যায় না। কে তুমি? হ্যাঁ, আমাদের এখানে এইভাবে আটকে রেখেছো কেন? ছোট্ট একটা জিনিস, তোর মামা আর একটা ডায়েরি আমার চাই, সেটা পেয়ে গেলেই ছেড়ে দেবো। ডায়েরি? কিসের ডায়েরি? কোন ডায়েরির কথা বলছো? সবাই সমান। ঠিক আছে, দেখ মনে পড়ে নাকি। কথাটা বলে নিজের আঙুলটা ঘরের একদিকে ঘোরাতেই সেদিকে তাকিয়ে দৃশ্যটা দেখে তন্ময় যেন পাথরের মতো হয়ে যায়। তার মানে আপনি বলছেন যে অনিরুদ্ধ চৌধুরী এবং আপনার ছেলে দুজনে মিলে দুপুরের দিকে বেরিয়েছিল আজ থেকে 3 দিন আগে। তারা ওই রমানগর হাই স্কুলের কাছে গিয়েছিল, তাই তো? সত্যি বলতে ওরা কোথায় গিয়েছিল আমি তখন কিছুই জানতাম না, কিন্তু ওরা বেরিয়ে যাওয়ার পরে রাতেও যখন ওরা ফিরে এলো না,
তখন আমি খুব চিন্তায় পড়ে যাই। আর তখনই মানে ওই দাদার ফোনে কিছু একটা সমস্যা হয়। এখান থেকে বেরোনোর আগে আমার ফোন থেকে দাদা ওখানে ফোন করেছিল। তা আমি আবার ওই নাম্বারটাতে ফোন করি, তখন ওরা বলে দাদা নাকি গিয়ে পৌঁছয়নি। কিন্তু আপনার দাদা গাড়িতে বাড়ি থেকে বেরিয়েছে এবং তারই এক বন্ধুর গাড়িতে এখান থেকে ওই হাই রোড পর্যন্ত গিয়েছে, সেটা কিন্তু অনেকেই দেখেছে। মীনাক্ষীর চোখে জল। সে কান্না ভেজা গলায় বলে, আমি কিচ্ছু জানি না ইন্সপেক্টর। আমার দাদাকে আর আমার ছেলেটাকে যেভাবেই হোক আপনারা খুঁজে এনে দিন। আমি আর কিচ্ছু জানি না। মীনাক্ষী সত্যিই ভয় ক্লান্তিতে ঝিমিয়ে পড়েছিল। পুলিশ ইন্সপেক্টর অংশুমান চ্যাটার্জি ঘর থেকে বেরিয়ে আসে বাইরে। সেখানে পুলিশের একজন কনস্টেবল রয়েছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা চলছে, কিন্তু কেউই খুব বেশি কিছু বলতে পারছে না। একটা লোক, তার সঙ্গে 18 বছরের ছেলে, সবাই মিলে একেবারে নিরুদ্দেশ হয়ে গেল। আর সবথেকে বড় কথা, যে গাড়িটা নিয়ে ওরা বেরিয়েছিল সেটা পাওয়া গেছে হাই রোডে উঠে আর একটু আগে একটা গাছের তলায়। গাছটায় ধাক্কা মারতে মারতে যেন গাড়িটা বেঁচে গেছে এমন অবস্থায়। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। অনিরুদ্ধবাবু একজন নামকরা ম্যাজিশিয়ান, তার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা সাধারণ কিছু হতে পারে না। কিন্তু অপহরণ করে কল কিংবা অন্য কিছু তো আসেনি। আর দুটো মানুষ এইভাবে কোনো রকম ট্রেস না রেখে পুরোপুরি উধাও হয়ে গেলই বা কি করে? যার কাছ থেকে অনিরুদ্ধ গাড়িটা নিয়েছিল তার নাম বিবেক বিশ্বাস। এই পাড়াতেই সে থাকে। পুলিশকে সেই খবরটা দিয়েছিল। মীনাক্ষীর কাছ থেকে খবর পেয়ে সেই ছুটে গিয়েছিল অংশুমানের কাছে। সে এবার বলল, বেশ কয়েকদিন ধরে অনিরুদ্ধকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছিল। দেখুন, অনিরুদ্ধর সঙ্গে আমার সম্পর্ক ওই যাকে বলে মুখ চেনা বা ওইটুকুই আর কি। প্রয়োজনে সে আমার কাছ থেকে গাড়ি নিত, যদিও সমস্ত খরচাটা সে নিজেই করত। কিন্তু গাড়ি কেনার ইচ্ছে তার ছিল না, সামর্থ্য ছিল। আর সেদিন যখন গাড়িটা চাইলো, তখন আমি জানতে চাইলে বলল ওই রামনগর হাই স্কুলের কাছে ম্যাজিক আছে, তাই স্টেজ দেখতে যাবে। এই কাজটাও নিজেই করতো, কিন্তু তারপরে যে এমন কিছু একটা হয়ে যাবে, এর আগেও আমার কাছ থেকে এমনভাবে অনেকবার গাড়ি নিয়েছিল। আচ্ছা, অনিরুদ্ধ চৌধুরী এই বাড়িটা কতদিন আগে কিনেছিলেন বা এখানে কতদিন ধরে থাকতে শুরু করেছিলেন? প্রায় বছর 10 তো হবেই। এই বাড়িটা কিনে আসে হঠাৎ করে একদিন অনিরুদ্ধ আর দিদি মীনাক্ষী এবং তাদের ওই মানে মীনাক্ষীর ছেলে তন্ময়। মীনাক্ষীর বয়স আমাদের চেয়ে একটু কম, তাই তার সঙ্গে আমার পরিচয়টাও বেশ ভালো। এমন একটা অবস্থার মধ্যে এর আগে এমন কিছু হয়েছিল কখনো? বিবেক মাথা নাড়িয়ে না বলায় অংশুমান আরও চিন্তিত হয়ে পড়ে। কিছু তো করার নেই। জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে বাকি সমস্ত কিছুই এই দুদিনের মধ্যে করা হয়েছে। দুটো লোক যদি এমনভাবে হঠাৎ করে উধাও হয়ে যায়, তাহলে ওরাই বা কি করবে? রোবটের মতো নিজেদের কাজ করে থানায় ফিরে যায় অংশুমান। বিবেক মীনাক্ষীর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে ফিরে গেলেই অন্ধকার নেমে আসে একটু একটু করে। সন্ধ্যার দিকে একতলার ঘরে বসে কি একটা কাজ করছিল মীনাক্ষী। ঘরের দরজায় একবার একটা ধাক্কা পড়ে। দ্রুত পায়ে মীনাক্ষী উঠে গিয়ে ঘরের দরজাটা খোলে। আর তারপরেই ঘরের মধ্যে মীনাক্ষী দাঁড়িয়ে থাকতে থাকতে ঘরের আলোটা কেমন দপদপ করে ওঠে একবার। আর ঠিক তারপর ওপরের ঘরে কিছু একটা শব্দ শুনতে পায় মীনাক্ষী। উপরের ঘরে তো কেউ নেই, দরজাটাও তো ভিজিয়ে রেখে এসেছিলাম, তাহলে বিড়াল ঢুকলো নাকি? বাইরে থেকে কেউ কি দোতলায় উঠেছে?
দোতলার ঘরের মধ্যে কেউ রয়েছে। টুকটাক শব্দে জিনিসপত্র এখান থেকে ওখানে সরানোর শব্দ পাওয়া যাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে একটু একটু করে এগোতে থাকে মীনাক্ষী। সিঁড়ি দিয়ে উঠে দরজার দিকে যাওয়ার জন্য খানিকটা জায়গা রয়েছে। এদিকটা একটু একটু করে এগিয়ে যায় সে। ঘরের দরজাটা সামান্য খোলা, কিন্তু ঘরের ভেতরের হালকা আলোটা বাইরে এসে পড়েছে। এখন ঘরের ভেতরে কে ঢুকলো? রুদ্ধশ্বাসে দরজার কাছে এসে দরজাটা খুলে মীনাক্ষী চিৎকার করে উঠতে যাবে, এমন সময় সে দেখতে পায়, দাদা, তুমি কখন এলে? আর তন্ময় কোথায়? তন্ময় কোথায় সেটা পরে বলবো। একটা কথা বলতো, একদিন আগেই আমি একটা ডায়েরি নিয়ে পড়ছিলাম, সেই ডায়েরিটা কোথায় রেখেছিলাম মনে আছে? তোমার জিনিস তুমি কোথায় রাখো সেটা আমি কি করে বলবো বলো তো? কিন্তু তুমি কোথায় ছিলে? তন্ময় বা কোথায়? 3টে দিন ধরে আমরা যে কি কষ্টের মধ্যে কাটিয়েছি তুমি সেটা বুঝতে পারবে না। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু এই ডায়েরিটা খুঁজে বার করতে হবে। একবার ডায়েরিটা খুঁজে পেয়ে গেলেই আর কোনো সমস্যা থাকবে না। দাদা, তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে যাচ্ছ না তো? সেদিন রাতের বেলা ওই কালো লম্বা লোকটাকে কিন্তু আমি আর তন্ময় দুজনেই দেখেছি। তোমায় আমি কিছু বলতে চাইনি তখন। কোন লোকটা বলতো? ততক্ষণে অনিরুদ্ধ পাগলের মতো ঘরে সবকিছু ঘুরে কি যেন একটা খুঁজে চলেছে। একটু অবাক হয়ে যায় মীনাক্ষী। অনিরুদ্ধর এমন অবস্থা আগে কখনো দেখেনি সে। তোমাকে না কেমন যেন একটু অন্যরকম লাগছে। তুমি ঠিক আছো তো? কি হয়েছে খুলে বলো না, বলো। বলছি তো, ওই ডায়েরিটা আমার দরকার। ওই ডায়েরিটা খুঁজে পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তুই চলে যা, এখন তুই এখান থেকে চলে যা। শেষের কথাগুলো কেমন যেন কানে এসে ধাক্কা দেয় মীনাক্ষীর। সে পায়ে পায়ে দরজা থেকে বাইরে বেরিয়ে আসে। দরজা থেকে বাইরে বেরিয়ে আসতে গিয়ে চৌকাঠে কিসে একটা ধাক্কা লাগে তার, আর তার সঙ্গে সঙ্গে ধারালো কিছুতে একটা লেগে পায়ের কাছটা কেটে যায়। যন্ত্রণায় মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে। পায়ের দিকে তাকাতেই মীনাক্ষী দেখতে পায় রক্ত বেরোচ্ছে। চৌকাঠটা পেরিয়ে কি মনে করে পেছনের দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায় তার। অনিরুদ্ধ কোথায়? ঘরের মধ্যে সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে চলেছে একটা অদ্ভুত লম্বা লিকলিকে প্রাণী। 2 হাত নয়, তার 4টে হাত রয়েছে। 2 পায়ের পেছন দিক থেকে একটা ল্যাজের মতো কিছু একটা মেঝের ওপর মাঝে মাঝে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে এসে পড়ছে। ওফ, মুখটা ভালোভাবে বোঝা যায় না। তার পেছন থেকে লম্বা গোল মতো একটা মাথা কিছু রয়েছে, এটুকুই বোঝা যায়। একটু হলেই মুখ থেকে চিৎকারটা বেরিয়ে আসছিল মীনাক্ষীর। তার আগেই সে কোনো রকমে চৌকাঠ ছেড়ে সিঁড়ির দিকে নেমে আসে দ্রুত। তাড়াতাড়ি ভয় ভয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে হুড়মুড় করে নিচে পড়ে যায়। গড়িয়ে পড়ার সময় মাথায় আঘাত লাগায়, একটা আর্ত চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে সে। চোখ বন্ধ হওয়ার আগে বুঝতে পারে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে একটু আগে দেখতে পাওয়া সেই বিভৎস প্রাণীটা। তন্ময়ের জ্ঞানটা আগেই ফিরেছিল। সেই বিভৎস দৃশ্যটা দেখে নিজের চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কে এসে যেন কাঁটা হয়ে গিয়েছিল। কতগুলো লম্বা লম্বা 4 হাতওয়ালা লিকলিকে প্রাণী। তাদের লম্বা মাথা, মুখ বলে কিছু আছে বলে মনে হয় না। মুখের জায়গায় পাশাপাশি 4টে চোখ। নাকের লম্বা মস্ত ফুটোটা দিয়ে একটা অদ্ভুত লালচে রঙের কিছু একটা দেখা যাচ্ছে ভেতরে। একটা নয়, বেশ কয়েকটি অমন অদ্ভুত প্রাণী এই আধো অন্ধকার ঘরের ভেতর তাদের চারপাশে যেন ঘুরে বেড়াচ্ছে। চিৎকার করে ওঠে তন্ময়,
আমি সত্যি কথা বলছি, তোমাদের মিথ্যে কথা কেন বলবো? ওই ডায়েরির ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, মামা কিছু জানতে পারে। প্রাণীগুলোর মুখ থেকে বেরিয়ে আসা সেই অদ্ভুত শীষের মতন একটা শব্দ চারপাশের বাতাসটাকে যেন ভরিয়ে ফেলে। তার মধ্যে থেকে শোনা যায় মানবের অদ্ভুত গলায় হাসির শব্দ। অনিরুদ্ধর ঘর তন্ন তন্ন করে দেখেছি, সেইখানে কিছু পাইনি। তোর বাঁ সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে। তোদের বাড়িতে আরও সারা রাত ধরে ওই ডায়েরিটাকে খুঁজে দেখব আমি। যদি পাওয়া যায় ভালো, না হলে। কে তুমি? ওই ডায়েরিটা নিয়ে তুমি কি করবে? কি আছে ওতে? এর আগেও একজন ওটা নিতে এসেছিল, আর এখন তুমি এসেছো। ওই ডায়েরি যার কাছে থাকবে তার কাছে থাকবে পৃথিবীর সমস্ত ম্যাজিকের ক্ষমতা। যদিও সেটা আয়ত্ত করা আলাদা ব্যাপার, কিন্তু ওটা থাকলে একটু একটু করে সমস্ত ম্যাজিক শিখতে পারবে সে। তবে ওর সাথে একটা ম্যাজিক দণ্ড ছিল, সেটা সঙ্গে থাকলে সমস্ত ম্যাজিক খুব তাড়াতাড়ি আয়ত্ত করার ক্ষমতা পাওয়া যায়। কিন্তু ওটা তো মামার কাছে নেই, ওটা রয়েছে বেকহামের কাছে। তন্ময়ের মাথার ভেতর সবকিছু গোলমাল হয়ে যায়। লোকটা কি বলছে? জাদু, লাঠি, ডায়েরি, ম্যাজিক? তাহলে তার মামার সঙ্গে কি সবকিছু জড়িয়ে আছে? কিছু বলার আগেই প্রাণীগুলো একদম তার কাছে এসে পড়ে। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে যায়। সেই প্রাণীগুলোর গায়ের অদ্ভুত একটা গন্ধে তার নাকের ভেতরটা ভরে যাওয়ার আগেই একটা প্রচণ্ড ধাক্কায় প্রাণীগুলো ছিটকে সরে যায় একপাশে। অবাক হয়ে তন্ময় দেখে কখন যেন অনিরুদ্ধ তার হাতের বাঁধন খুলে ফেলেছে। তার ডান হাতটা এখন উঠে এসেছে মাথার উপরে, বাঁ হাতটা তালুর মতো করে ধরে রাখা, হাতে ধরা একটা অদ্ভুত মুদ্রা। তার মুখ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত কিছু বিড়বিড় করতে থাকা মন্ত্র। ওইদিকে মানবের গলায় শোনা যায় একটা অদ্ভুত চিৎকার। আমার মায়ার বাঁধন থেকে এত তাড়াতাড়ি তুই বেরিয়ে গেলি কি করে? তোকে যেখানে পাঠিয়েছিলাম সেখান থেকে তো। আমাকে পাঠিয়েছিলি সেই দিনে, আজ থেকে 10-11 বছর আগের সেই দিনটাকে আমি কোনোদিন ভুলতে পারিনি। তাই সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সে কথা আমি ভালো করেই জানতাম। কিন্তু এখনো যদি আমাকে ছেড়ে না দিস তাহলে কিন্তু তোদের কারোর ভালো হবে না। আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? তাহলে দেখ। অন্ধকারের মধ্যে যেন চারিদিকে ধকধক করে আলো জ্বলে ওঠে। ওরা সবাই দেখতে পায় একটা গাড়ির ভেতরে ওরা রয়েছে, কিন্তু গাড়িটা যেন অনেক বড়। ওরা যেখানটায় রয়েছে ঠিক সেইখানটাতেই গাড়ির ড্রাইভারের সিট আর তার পাশে বসার জায়গা, স্টিয়ারিং থেকে শুরু করে সব কিছু রয়েছে। কিন্তু সেইগুলো যেন সাধারণ কোনো গাড়ির চেয়ে অনেক অনেক গুণ বড়। যে সিটগুলো ওরা দেখতে পাচ্ছে সেই সিটগুলোতে ওদের মতন অন্তত 100 জন খুব ভালোভাবে বসতে পারবে। তন্ময় অবাক হয়ে গেলেও অনিরুদ্ধ কিন্তু অবাক হলো না। তার মানে মায়ার সঙ্গে সঙ্গে এই ম্যাজিকটাও আয়ত্ত করে ফেলেছিস। আমার আগেই বোঝা উচিত ছিল। আমরা কোথাও যাইনি, গাড়ির মধ্যেই আছি। কিন্তু গাড়িটা এত বড় হয়ে গেল কি করে মামা? ওই দেখো, স্টিয়ারিংটা ঝুলছে। এত বড় স্টিয়ারিং! অনিরুদ্ধর মুখে এবার একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। তার ঠোঁটের কোল বেয়ে রক্ত পড়ছে, চোখ দুটো লালচে হয়ে গেছে, মুখে শিরা ফুলে উঠেছে। বোঝা যায় প্রচণ্ড মানসিক শক্তি দিয়ে সে কিছু একটা করার চেষ্টা করছে। সেইভাবেই সে বলে, গাড়িটা বড় হয়ে যায়নি রে তন্ময়, আমরা ওর ম্যাজিকের জন্য ছোট হয়ে গেছি। আর তাই কেউ চেষ্টা করলেও আমাদের খুঁজে পাবে না। তন্ময়ের অবাক ভাবনা কাটিয়ে ওঠার আগেই সেই ভয়ঙ্কর দেখতে প্রাণীগুলোকে আবার দেখা গেল মানবের সামনে। মানব ততক্ষণে মাটি থেকে শূন্যে খানিকটা উপরে উঠে গেছে। তার হাতে থাকা একটা লম্বা বাঁকা লাঠির মতো জিনিস। তার পরনে পোশাক বলতে তেমন কিছু নেই, একটা কাপড় জড়িয়ে রাখা। গায়ের ওপরেও তেমন একটা কাপড় ফেলা, রোগা লম্বাটে চেহারা।
এতক্ষণে ভালোভাবে দেখা গেল তাকে। একটা পচা উৎকট গন্ধ ভেসে আসছে ওর ওদিক থেকে। মানবের সেই অদ্ভুত পাথরের চোখের দিকে তন্ময় বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিল না। মামা, আমার ভীষণ ভয় করছে মামা, সত্যি ভীষণ ভয় করছে। সেই কালো লোকটার মতো এই লোকটাও কি অদ্ভুত। ও কার কথা বলছিল মামা? ডায়েরি, বিক্রম, তুমি? ততক্ষণে অনিরুদ্ধ উঠে দাঁড়িয়েছে। তন্ময় পেছনে বসে আছে। তন্ময়ের দিকে একটা হাত দিয়ে তাকে চুপ করতে বলল অনিরুদ্ধ। নিজের ডান হাতটা তুলে তার মুখের সামনে ঘোরাতেই একটা অস্বচ্ছ জলের মতো কিছু একটা তার দুই হাতের মাঝে জমা হতে দেখতে পারল তন্ময়। ওদিকে মানব নিজের হাতে সেই লাঠিটা বাতাসে ঘোরাতে ঘোরাতে একটা সাদা ফ্যাকাশে কিছু তৈরি হয়েছে তার সামনে। ম্যাজিক! এমন আশ্চর্য ম্যাজিক নিজের চোখের সামনে কখনো দেখেনি তন্ময়। তারপরে যেন শুরু হলো দুই পক্ষের লড়াইয়ের মতো কিছু। একটা অদৃশ্য কিছু তন্ময় দেখতে পাচ্ছে না, কিন্তু বারবার প্রচন্ড একটা ধাক্কায় যেন কেঁপে উঠছে চারপাশটা। তন্ময় কোনো রকমে নিজের পায়ের দড়িটা খুলে ফেলেছে। হাতেরটা আগেই খুলে দিয়েছিল অনিরুদ্ধ, কিন্তু চারপাশটা শক্ত করে ধরে সে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে তার চোখের সামনে অনিরুদ্ধ মানব দুজনে যেন হাওয়ায় ভাসতে ভাসতে সেই গোটা জায়গাটার মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো একটু একটু করে। অনিরুদ্ধ আর মানব কেউই যেন কম যায় না। দুজনেই নিজেদের ম্যাজিককে কাজে লাগিয়ে একে অপরের ওপর করতে লাগলো অদৃশ্য কোনো শক্তির বর্ষণ। তবে তন্ময়ের মাঝে চারপাশটা তাকিয়ে দেখেছিল, সেই প্রাণীগুলোকে আর দেখা যাচ্ছে না। কিন্তু আপনি সকালে এই বাড়িতে কেন এসেছিলেন? এসেছিলাম খবর নিতে, মানে যদি কোনো খবর পেয়ে থাকে তাই। তারপর দরজা দিয়ে ভেতরে ঢুকেই দেখি সিঁড়ির কাছে পড়ে রয়েছে মীনাক্ষী। কপালের কাছটা কেটে রক্ত বেরোচ্ছে। গোটা রাত বোধহয় এমনভাবেই পড়েছিল। নিঃশ্বাস খুবই স্লো চলছে। তাই তো বাধ্য হয়ে আপনাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসতে হলো। উপরের ঘরটা তো দেখে মনে হচ্ছে সেই ঘরটা কেউ তন্ন তন্ন করে খুঁজেছে কিছু, কিন্তু বাইরে থেকে কেউ তার বাড়িতে ঘরগুলো খুঁজে দেখবে না, এ তো হতে পারে না। কোনো চোর এসেছিল আর সেই যাওয়ার সময় মীনাক্ষীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। ও বাড়িতে দামি জিনিসপত্র অনেক কিছুই আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো সবই তো আগের মতোই রয়েছে। যদিও আলমারির ভেতরে কিছু থাকলে সেটা আমি জানি না, তবে আপনি তো দেখেছেন আলমারি বন্ধ। আপনার গাড়িটা থানাতেই রয়েছে। আপনি একটা কাজ করবেন, আজকে গিয়ে গাড়িটা নিয়ে আসবেন। দেখুন, ওটা রেখে আমরা আর কিছুই খুঁজে বার করতে পারছি না। যা দেখার সবই দেখা হয়ে গেছে। জানি না কি যে হলো, হঠাৎ করে এমনভাবে অনিরুদ্ধ আর তন্ময় যে কোথায় হারিয়ে গেল। এমন সময় অংশুমানের মোবাইলটা ভেসে উঠল। পকেট থেকে মোবাইলটা বার করে অপর প্রান্তের কথা শুনে একটু আনন্দই হলো। মোবাইলটা নামিয়ে রেখে বলল, একটা গুড নিউজ আছে। অনিরুদ্ধবাবু এবং তন্ময়কে খুঁজে পাওয়া গেছে। কোথায় খুঁজে পাওয়া গেছে জানি না, তবে তারা নিজেরাই নাকি থানায় এসেছে। দুজনেই বেশ দুর্বল এবং তাদের বাড়ি ফিরে আসার মতো ক্ষমতা নেই। আপনি একবার চলুন, আপনি ওদের নিয়ে আসবেন। বিবেক বেশ খুশি হলো। তারা দুজনে মিলে রওনা দিল থানার দিকে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছে মীনাক্ষী। তার চোখে ভাসছে কাল রাতে সেই বিভৎস দৃশ্যটা। যদিও সে জ্ঞান হারিয়ে ফেলেছে, অবচেতনের মধ্যে সে দেখে চলেছে সেই প্রাণীটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে আর বলছে, ডায়েরিটা কোথায়? অনিরুদ্ধ চৌধুরীর ডায়েরিটা কোথায়? সেটা আমায় খুঁজে বার করে দে, নইলে আমায় মেরো না, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না ডায়েরিটা কোথায় আছে।
আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না। আরে ওই জানলার কাছে ওটা কি? জানালার দিকে তখন সেই আগের দিনের কালো মস্ত বড় ছায়া মতো লোকটা এসে দাঁড়িয়েছে। তার মুখেও একই কথা। মীনাক্ষী দুই হাতে নিজের মাথা চেপে ধরে রইল, কিন্তু দুজনের একই কথা তার মাথার ভেতরে ঢুকতে লাগলো একটু একটু করে। থানায় পাশাপাশি বসে রয়েছে অনিরুদ্ধ আর তন্ময়। দুজনেরই চোখের তলায় কালি, শরীরে ক্লান্তি। বিবেক বসেছে এক পাশে, সামনে পুলিশ অফিসার। দেখুন, আমরা কোথায় ছিলাম তা আমরা নিজেরাও জানি না। হঠাৎ করে যখন আমাদের জ্ঞান ফিরেছিল দেখেছিলাম একটা অন্ধকার ঘরে, কিন্তু ওইখানে আর কাউকে আমরা দেখতে পাইনি। তারপরে আজকে হঠাৎ করে একটা গাড়ি করে আমাদের থানা থেকে একটু দূরে নামিয়ে দিয়ে যায়। চোখ বাঁধা ছিল বলে আমরা কিছু দেখতে পাইনি। এবার বিবেক তন্ময়ের দিকে তাকিয়ে বলে, তন্ময়, তোমার কিছু মনে আছে? আমার কিছু মনে নেই, শুধু এটা মনে আছে ওই স্টেজ দেখতে যাওয়ার সময় গাড়িতে আমরা জল খেয়েছিলাম। তারপর থেকে আর কিছু ভালোভাবে মনে পড়ছে না। তন্ময়ের গলা থরথর করে কাঁপছে। তার ঠান্ডা শরীরে অবশেষে জ্বর চলে এসেছে। দেখুন, এখনই হাসপাতালে ভর্তি করতে হবে তন্ময়কে। বেশিক্ষণ ওকে এভাবে ফেলে রাখা যাবে না। আমি বাকি সমস্ত কিছু আপনাদের পরে বলবো। এখনই যেভাবে হোক আমাদের হাসপাতালে নিয়ে চলুন। অনিরুদ্ধ ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। তার শরীর যেন ভেঙে পড়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে বিবেককে ধরে ফেলল। পুলিশ আর বিবেক মিলেই ওদের দুজনকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। তন্ময়ের অবস্থাটাই বেশি খারাপ। তার যেন আর কোনো সাড়াই নেই। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। অনিরুদ্ধ যদিও কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন বেশ খানিকটা সুস্থ হয়ে পড়ল, কিন্তু মীনাক্ষীর খবরটা শুনে তার চোখ আর ভ্রু কুঁচকে গেল। মীনাক্ষীর এইসব হলো কি করে? বাড়িতে কে এসেছিল? কিচ্ছু জানি না, তবে তুই যেন মিথ্যে কথা বলছিস মনে হচ্ছিল। সত্যি করে বলতো, কি হয়েছিল? সত্যি কি হয়েছিল অনিরুদ্ধ বলতে পারবে না। অনেক কষ্ট করে তন্ময়ের মাথা থেকে সত্যি সমস্ত কিছু বার করা হয়েছে। শেষ মুহূর্তে যখন ওরা দুজনে যুদ্ধ করছিল, তখন তন্ময়ের এমন একটা ব্যাপার হয়ে যায়। তার জন্য অনিরুদ্ধ হাসপাতালে বিছানায় হেলান দিয়ে ভাবতে থাকে গাড়ির ভেতরে ছোট হয়ে গিয়ে তাদের সেই দিনের কথাটা। তন্ময় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। অনিরুদ্ধ আর মানবের মধ্যে এই লড়াইটা দেখতে দেখতে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করেছিল। অনিরুদ্ধ, তোকে হয়তো আমি কিছু করতে পারবো না, কিন্তু 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 ওই ছেলেটাকে বাঁচাবি কি করে? হ্যাঁ, ওই ছেলেটাকে তুই তো আর এমনি এমনি তোর সঙ্গে রাখিসনি। সবাইকে বোকা বানাতে পারিস, কিন্তু কিন্তু আমাদের পারবি না, কারণ আমরা সবাই একসঙ্গে। মানবের সেই হাতের লাঠিটা একবার বনবন করে ঘুরে গেল শূন্যে, আর ঠিক তখনই অবাক হয়ে তন্ময় দেখতে পেল সেই লাঠিটার ঘূর্ণনের মাঝখান থেকে একটা লিকলিকে হাত লম্বা কালচে সাপের মতো যেন ছুটে আসছে তার দিকে। তাদের হাঁ করা মুখের ভেতর থেকে লকলকে জিভ, মুখের ভেতর একটা কালচে আভা, সবগুলো ছুটে এসে তন্ময়ের কাছাকাছি এসে পড়েছে। এমন সময় অনিরুদ্ধ ঝাঁপিয়ে পড়ল মানবকে ছেড়ে দিয়ে তন্ময়ের সামনে। সেই সাপগুলো অনিরুদ্ধর পুরো গায়ের ওপরে এসে পড়েছিল প্রায়। অনিরুদ্ধ কিছু একটা করে সেগুলোকে আটকে ফেলল। মানব ততক্ষণে ওদের মাথার ওপর একদম এসে পড়ায় মাথার ওপর সেই লাঠিটাকে আর একবার তুলে ধরে। তন্ময় দেখতে পেল সেই লাঠির একদম মাথার কাছে লাগানো রয়েছে একটা আয়না। ছোট্ট আয়না নয়, কাঁচের একটা ফটিক কিংবা অন্য কিছু হতে পারে।
কিন্তু এটা থেকে একটা আলো গিয়ে সোজা তন্ময়ের কপালে এসে পড়েছে। অমনি তন্ময় যেন পাথরের মতো হয়ে গেল। অনিরুদ্ধ চিৎকার করে উঠল, খবরদার মানব, খবরদার! তন্ময়কে এসব দেখাস না, ওকে ছেড়ে দে বলছি। ওকে ছেড়ে দেবো? আমাদের কি ছেড়ে দিয়েছিলি নাকি বিক্রমকে ছেড়ে দিয়েছিলি? কাউকে ছাড়িসনি তুই। তোর জন্যই তো আমাদের এই অবস্থা। কতবার তোকে বলেছিলাম আমরা সবাই একই পথের পথিক, তারপরেও শুধুমাত্র গুরুজির কথায় আমাদের ওপর। আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য। গুরুজিকে বাঁচানো, আমাদের ওই জাদুঘর বাঁচানো ছিল আমার কর্তব্য। তোরা আমার বিরুদ্ধে ছিলিস, আমার কিচ্ছু করার ছিল না। কিন্তু বিশ্বাস কর, আমি বলছি বিক্রম মারা যায়নি বিক্রম। মানব হা হা করে হেসে উঠল। তার দুটো হাত তখন মাথার ওপরে আস্তে আস্তে মাটিতে নেমে আসছে। আস্তে আস্তে তন্ময় পাথরের মতো হয়ে গেছে। অনিরুদ্ধ দু হাতে তাকে ধাক্কা দিচ্ছে। তন্ময়ের দুটো ফ্যাকাশে চোখ পাথরের মতো, সে কিছুই শুনতে পাচ্ছে না। আমার কথা শোন তন্ময়, আমার কথায় সাড়া দে। তুই যা দেখতে পাচ্ছিস সেগুলো কিচ্ছু সত্যি নয় তন্ময়, আমার কথায় সাড়া দে। মানবের হাসির শব্দ অনিরুদ্ধর কানের ভেতর যেন গরম শলাকার মতো ঢুকে মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। অনিরুদ্ধ আর পারল না। উঠে গিয়ে নিজের ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে কি যেন একটা করতেই তার হাতের ভেতর থেকে বেরিয়ে আসা লাল ছোট্ট ছোট্ট বলের মতো কিছু ছড়িয়ে পড়তে লাগলো বাতাসে, যেন তার হাতের ভেতর থেকে ওগুলো বেরিয়ে আসছে। কিন্তু অনিরুদ্ধ জানে প্রকৃতির অনেক ক্ষমতাকে সে আয়ত্ত করেছে, তাই আশেপাশের বাতাস আর সামান্য ধুলোকণাকে আশ্রয় করে নিজের ম্যাজিক ক্ষমতার মাধ্যমে সে তৈরি করেছে ওই ছোট্ট অগ্নিবলয়। তন্ময় দেখল একটা স্কুলের সামনে সে দাঁড়িয়ে আছে। তখন তার বয়স অনেক কম, পরনে স্কুলের পোশাক। অনেকগুলো ছেলের সঙ্গে সে দাঁড়িয়ে আছে গাছতলায়। ছেলেগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। দূর থেকে কি যেন একটা ডাকছে তন্ময়কে। তন্ময় পায়ে পায়ে এগিয়ে যায় সেদিকে। অনেকটা অনিরুদ্ধর মতো দেখতে হলেও খানিকটা আলাদা। কে তুমি? কি চাও? তোমায় একটা কাজ করতে হবে। তোমায় আমি একটা জিনিস দেবো, সেটা ওই তোমাদের যে অঙ্কের মাস্টার আছে তার কাছে নিয়ে গিয়ে দিতে হবে, তাহলেই হবে। তার জন্য তোমায় আমি একটা লজেন্স দেব, কেমন? না, মা বলেছে অজানা অচেনা কারো কাছ থেকে কোনো কিছু না নিতে। আমি তোমার কাছ থেকে কোনো কিচ্ছু নেব না। লোকটা লজেন্স বার করলো। কয়েকটা লজেন্স তন্ময়ের জামার পকেটে গুঁজে দিয়ে হাতে একটা ছোট বলের মতো কিছু একটা দিয়ে বলল, এটা নিয়ে গিয়ে তোমাদের অঙ্কের মাস্টারকে দাও, ব্যাস, তাহলেই তোমার কাজ শেষ। তারপরে আমি তোমাকে আবার লজেন্স দেব। তন্ময়ের মুখে ততক্ষণে হাসি ফুটেছে। সে বাক্সটা নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো ক্লাসরুমের দিকে। কিন্তু ঠিক তখনই গেটের দিক থেকে একটা মহিলার ডাক শোনা গেল, এদিকে, আমার দিকে এসো তন্ময়। সেদিকে তাকাতেই তার মুখে একটা হাসি ফুটে ওঠে। তারপর সে এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে সেই লোকটা তাকে বারণ করার চেষ্টা করে, কিন্তু সে শোনে না। গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা আর একজন পুরুষ, তাদের মুখে হাসি। তন্ময় তাদের দেখে আবার হেসে ফেলে দরজার কাছে এগিয়ে এসেছে। কি যে কথাবার্তা হয় ওদের সেটা বুঝতে পারে না। আসলে এই সব কিছু তন্ময় যেন দেখতে পাচ্ছে, অথচ বুঝতে পারছে বাচ্চা ছেলেটা সে ছাড়া আর অন্য কেউ নয়। মহিলাটা আবার বলে, আরে তোমার হাতে ওটা কি তন্ময়? বলেছি না যার তার থেকে কোনো জিনিস তুমি নিয়ে নেবে না। দাও, ওটা আমাকে দাও, আমি দিয়ে আসি তোমাদের স্কুলে। তন্ময় বলটা দিয়ে দেয়। ততক্ষণে সেই লোকটা সেখান থেকে সরে পড়েছে। মহিলা বলটা হাতে নিয়ে কি একটা ভেবে বলটাকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তারপর এগিয়ে যায় সেই লোকটির দিকে।
লোকটিও একভাবে সেদিকে দেখতে থাকে। ঠিক তখনই তন্ময় তারই কোনো বন্ধুর ডাকে স্কুলের দিকে আবার ছুটে যায়। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। পুরুষটি বলের ওপর কোনো একটা জায়গায় চাপ দিতেই একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো হয়, কিন্তু বোমা নয়, যেন একটা শব্দের বিস্ফোরণ। আর তার সঙ্গে সঙ্গেই সেই মহিলা আর পুরুষ দুজনেই কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায় এক মুহূর্তের মধ্যে। তন্ময় ছুটে আসে, চিৎকার করে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। আড়ালে থাকা সেই লোকটি সব কিছু দেখে, কিন্তু তারপরে তার মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত হাসি। অঙ্ক স্যারকে পাওয়া গেল না, এক্সপেরিমেন্ট তার মানে সফল হয়েছে। অর্থাৎ বিক্রম ঠিকই বলেছিল, আমরা এইভাবেও নেচারের ক্ষমতাকে কাজে লাগাতে পারি। লোকটা দেখতে পেল তন্ময় কাঁদছে। লোকটার বুকের ভেতর একটা হাহাকার পড়ে যায়। সে ছুটে যায় সেই ছোট্ট তন্ময়কে বাঁচাবার জন্য, তার পিঠে হাত রাখার জন্য, কিন্তু পারে না। তার আগেই স্কুলের ভেতর থেকে অনেকে ছুটে আসে। দু একজন টিচারও ছুটে এসেছে। যেই অঙ্কের স্যারের জন্য বলটা দিয়েছিল ওই লোকটাও এসে তন্ময়কে তুলে নেয়। তারপর তাকে পিঠের ওপর হাত রেখে তার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। অনিরুদ্ধর প্রচণ্ড আঘাত কিন্তু এবার আর সামলাতে পারছিল না মানব। তার ক্ষমতা, মায়া, ম্যাজিক, হ্যালুসিনেশন কিংবা দৃষ্টির ভ্রম, কিন্তু অনিরুদ্ধর ওর কাছে অনেক ক্ষমতা আছে। একসময় কোণঠাসা হয়ে পড়ল মানব। তার হাতের লাঠিটা তুলে বলল, আমি আর বাঁচবো না, বুঝতে পারছি, কিন্তু তন্ময়কে আমি সবকিছু দেখিয়ে দিয়ে গেছি। আর মীনাক্ষী একদিন না একদিন বুঝতে পারবে তোর তোর আসল রূপটা কি। আর তারপর ওরা ততক্ষণে অনিরুদ্ধর হাতের দিক থেকে ভেসে আসা একটা সাদা রাবারের মতো কিছু মানবের মুখের ওপর গিয়ে পড়ে আস্তে আস্তে তার গোটা মুখটাকে ঢেকে ফেলে। মানব থরথর করে কাঁপতে থাকে। সে নিঃশ্বাস নিতে পারছে না। তার হাত থেকে লাঠিটা আস্তে আস্তে পড়ে যায় মেঝেতে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ঝনঝন শব্দ করে আর তন্ময় হেলে পড়ে মাটির ওপর। তারপর অনিরুদ্ধ তন্ময়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর সেই লাঠি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মানবের সমস্ত ম্যাজিক কেটে গিয়েছিল। তাই ওরা আবার গাড়ির ভেতরেই এসে পড়ে। ভাগ্যিস পুলিশ ব্যাপারটা দেখতে পায়নি। গাড়ি থেকে বেরিয়ে তারা নিজেরাই থানায় এসে ঢোকে। আর তারপর রামনগর হাই স্কুলে আজ ম্যাজিক শো হওয়ার কথা। অনিরুদ্ধর সঙ্গে তন্ময় নিজেও চলেছে সেখানে। বিবেক গাড়ি চালাচ্ছে। তার পাশে বসে রয়েছে অনিরুদ্ধ, পেছনে মীনাক্ষী আর তার পাশে তন্ময়। মীনাক্ষী বলল, এইখানে স্টেজ দেখতে গিয়ে এত কিছু ঘটনা ঘটে গেল, আর তুমি আবার সেইখানেই চলেছো দাদা। তোমার সত্যি সাহস আছে বলতে হবে গো। আমাদের তন্ময়েরও তো সাহস আছে, কিন্তু তন্ময় সত্যি করে বলতো, তোর কি সেদিনের কোনো কথায় সত্যি সত্যি মনে নেই? অনিরুদ্ধ তাকায় তন্ময়ের দিকে। বুকের ভেতরটা দুড়ু দুড়ু করে ওঠে। তন্ময় একটু মনে করার চেষ্টা করে, তারপর কেমন ফ্যাকাশে গলায় বলে, না না, সত্যি বলছি মামা, আমার আর কিচ্ছু মনে নেই। হাই রোডের কাছে জল খেয়ে গাড়িতে উঠেছিলাম। তারপর একটা লোক আমাদের কাছ থেকে পয়সা নিয়েছিল, ব্যাস ওইটুকুনি আমার মনে আছে। তারপর কিছুতেই কিছু মনে পড়ছে না। তবে লোকটার মুখটা যেন আমার খুব চেনা লাগছিল, ভীষণ রকম চেনা। লোকটাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। অনিরুদ্ধ উত্তর দেয় না।
গাড়ি চলতে থাকে। অনিরুদ্ধ জানে ওই লোকটাই ছিল মানব, যে মায়ার বাঁধনে জড়িয়ে ওর কাছ থেকে সেই ডায়েরিটা নিতে এসেছিল। অনেক চেষ্টা করে এসে আগের লোকটাকেও চিনতে পেরেছিল। সে যদিও নতুন ছিল এবং ওদের সঙ্গে খুব বেশি দিন ছিল না। তার নাম ছিল ভবতোষ। ভবতোষের ক্ষমতা ছিল অন্ধকার। অন্ধকারকে কাজে লাগিয়ে সে অনেক কিছু করতে পারত। আর মানবের ক্ষমতা মাথার ভেতরের দৃষ্টি। আর হ্যালুসিনেশন নিয়ে ওদের দুজনকে সে পরাস্ত করতে পেরেছে। কিন্তু অনিরুদ্ধ জানে এইখানেই থেমে থাকবে না ওরা। ওরা আবার আসবে ডায়েরিটা খুঁজতে। তার আগেই বিক্রমকে খুঁজে বার করতে হবে। বিক্রমের জন্যেই তো সব কিছু হয়েছে। বিক্রম কি ওদের পাঠাচ্ছে, নাকি ওদের অন্য কেউ পাঠাচ্ছে অনিরুদ্ধর কাছে? অনিরুদ্ধ বুঝতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, আগে থেকে ভেবে লাভ নেই। এই অনিরুদ্ধ চৌধুরীর ম্যাজিকের কাছে বিক্রম ছাড়া আর সবাইকেই হার মানতে হবে। ওদের গাড়িটা এগোতে থাকে হাই স্কুলের দিকে। আজ সন্ধ্যে 7টা থেকে ম্যাজিক দেখানো হবে, কিন্তু ওরা কেউ লক্ষ্য করে না ওদের গাড়ির ঠিক পেছন পেছন মাটি থেকে প্রায় 10-12 হাত ওপরে একটা কালো ছোট্ট গোল বলের মতো অন্ধকার কিছু আস্তে আস্তে নেমে আসছে ওদের গাড়িটার দিকেই। গল্পের ডাবল মজা পেতে চলে এসো এখন স্পটিফাই অ্যাপে। হানাবাড়ি কিন্তু এখন রয়েছে স্পটিফাইতেও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পের ক্রেডিট ঠিকঠাক দেওয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর সেইটা আমি মুখস্থ করতে পারিনি, তাই আমি দেখে দেখে বলবো। আজকের গল্প পাঠে ছিল রৌনক। অন্যান্য চরিত্রে কৌশিক, শান্তনু, ঋদ্ধি, রূপা, সৃষ্টি, পার্থ, সৌরভ, অচ্যুত, তানিশা এবং সঞ্চালী। স্ক্রিপ্টিং দিশানি। আর এই যে সুন্দর প্রচ্ছদটা, এইটা বানিয়েছে দীপ জিএফএক্স। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং ভিডিও গ্রাফিক্সে শুভম, এবং গল্পের সূত্রধার আমি নীল। ব্যাস হয়ে গেছে এইটুকুই। এইবারে যে ইম্পর্টেন্ট কথাগুলো, যেগুলো নট সো ইম্পর্টেন্ট, সব গল্পের শেষেই বলা হয়, সেগুলো বলবো। যে যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটিকে অন করবেন সবার আগে গল্পের নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এবং যদি গল্পটা চান যে আপনার আরও বন্ধু বান্ধব পরিবারের লোকজন শুনুক, তাহলে এক্ষুনি গিয়ে শেয়ার করুন, এবং যদি সম্ভব হয় তাহলে হাইপ বাটনে ক্লিক করে কিছুটা হাইপ করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভয় থেকো। শুনতে থাকো হানাবাড়ি। গুড নাইট।